গতকালকে পর্যন্ত আমার একটা চিন্তা ছিল যে আগামী অন্তত 3-4 দিনের মধ্যে সাকিব আল হাসানকে নিয়ে কোনো ভিডিও বানাবো না। দেখেন, সাকিবকে নিয়ে সাকিব নিজে কমিটমেন্ট রাখার ওস্তাদ, কিন্তু সাকিবকে নিয়ে নিজের কাছে নিজে কমিটমেন্ট করলে সাংবাদিকদের একটা বিপদে পড়তে হয়। যতই ঠিক করেন যে আজকে সাকিবকে নিয়ে স্টোরি করব না, সাকিব সেটা হতে দিবে না। আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে, যদিও সাংবাদিকতা করি না কিন্তু কন্টেন্ট বানাই, ফলে আমাকে আজকেও সাকিবকে নিয়ে কথা বলতে হচ্ছে। গতকালকেই সাকিব বিষয়ক 3টা খবর আমাদের কাছে এসে পৌঁছাইছে। মোটামুটি প্রথম দুটো সবাই জানেন, যে প্রথমত শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখন এই বিষয়টা নাথিং টু ডু উইথ ক্রিকেট, ফলে এটা নিয়ে আমরা কোনো আলোচনা না করি। দ্বিতীয় যে ব্যাপারটা, যেটা একটু গুরুত্ব পাচ্ছে আলোচনায়, সেটা হচ্ছে যে সামনে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার একটা নিরাপত্তা দল বাংলাদেশ পর্যবেক্ষণে এসছেন। মোটামুটি নিশ্চিত যে দক্ষিণ আফ্রিকার দলটা পরিস্থিতি যেমনই হোক সম্ভবত বাংলাদেশ সফরে আসছে। ওখানেও একটা টেস্ট সিরিজ আছে, ফলে সাকিব ওই সিরিজ খেলতে আসবেন কিনা, নানা রকম ক্রাইসিস আছে, তো সেই অবস্থায় সাকিব আসবেন কিনা। এবং তৃতীয় কথা হচ্ছে কানপুর টেস্টে সাকিব আদৌ খেলতে পারবেন কিনা। এই পরের যে ইস্যু দুটা, এই দুটা ইস্যু যেহেতু খানিকটা ক্রিকেটিং, সেই ইস্যুটা তো পুরোপুরি ক্রিকেটিং, মাঝখানের ইস্যুটা খানিকটা ক্রিকেটিং। এই জন্য আমরা এই দুটো ইস্যু নিয়ে একটু কথা বলি। তো শুরুতেই একটা ইনফরমেশন আপনাদের নিশ্চিত করে রাখি, যে কানপুর টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা খুবই কম। যদি সাকিব খেলেন তাহলে বোলিং তিনি করবেন না এই টেস্টে। এটা হচ্ছে একটা বটম লাইন ডিসিশন, আপনাদেরকে জানায় রাখলাম। এবার আমরা সাউথ আফ্রিকা টেস্টের ব্যাপারটা দিয়ে শুরু করি, যে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে সাকিব দেশে আসবেন কিনা। দেখেন, এর ভিতরে এই পরিবর্তিত পরিস্থিতিতে কি কি ঘটছে আপনারা মোটামুটি জানেন। যে বাংলাদেশে ক্ষমতাসীন দলের পতন হচ্ছে, মানে সাকিব যে দলের এমপি ছিলেন, এরপরে ওই দলের প্রায় সকল নেতা, দু একজন বিরল ব্যতিক্রম ছাড়া, দেশ ছেড়ে গেছেন, আত্মগোপনে আছেন অথবা জেলে আছেন। এমতো অবস্থায় সাকিব আল হাসান ন্যাশনাল টিমের পরপর 2টো টেস্ট সিরিজ খেলছেন। কিন্তু এখানে সাকিব যে সুবিধাটা পেয়েছেন সেটা হচ্ছে এই 2টো টেস্ট সিরিজই ছিল অ্যাওয়ে সিরিজ, পাকিস্তানে এবং ইন্ডিয়াতে, এবং এর মাঝখানে সারের হয়ে একটা ম্যাচ খেলেছেন ইংল্যান্ডে। ফলে সাকিবকে এই লম্বা সময় দেশে ফিরতে হয় নাই। সে আমেরিকাতে টি-20 বিশ্বকাপ খেলছেন, এরপরে ওখানে একটা টি-20 লিগ খেলছেন, কানাডাতে একটা টি-20 লিগ খেলছেন, তারপরে পাকিস্তান ট্যুর করছেন, সারের হয়ে খেলছেন, আবার ইন্ডিয়াতে আসছেন, একবারও ঢাকায় ফিরতে হয় নাই। ফলে তাকে কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হয় নাই। এর মধ্যে সাকিবের নামে একটা হত্যা মামলা হয়েছে। সেই মামলাটা সত্যি কি মিথ্যা সেই বিবেচনা আমাদের না, কিন্তু হয়েছে। তো এখন কথা হচ্ছে যে সাকিব দেশে ফিরতে পারবেন কিনা, এবং কোনো রকম বিব্রতকর অবস্থায় না পড়ে, কোনো রকম জেল জুলুম সহ্য না করে তিনি সাউথ আফ্রিকা সিরিজ খেলতে পারবেন কিনা। এখানে আসার খবর হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মোটামুটি আনঅফিসিয়ালি কনফার্ম করছেন যে সাকিবকে যাতে কোনো রকম হয়রানি না করা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই নির্দেশ তারা দিয়ে রাখছেন। আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রকাশ্যেই বলছেন যে সাকিব আমাদের দেশের সম্পদ, ফলে সাকিবকে যতক্ষণ না পর্যন্ত সে কোনো মামলায় অপরাধী বলে প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাকিবকে নির্ঝঞ্ঝাট রাখা আমাদের দায়িত্ব। ফলে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইছি যে তারা যেন কোনো হাওয়াই মামলায় সাকিবকে গ্রেপ্তার না করে। এটা একটা খুব ভালো ব্যাপার। ইতিমধ্যে বিসিবির ক্রিকেট অফ ভারপ্রাপ্ত ম্যানেজার শাহরিয়ার নাফিস, সে ব্রিফ করছে মিডিয়াতে, সেখানেও সে বলছে যে তার সঙ্গে বিসিবির সঙ্গে সরকারের যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে সাকিব দেশে ফিরতে পারবে, কোনো সমস্যা নেই, এ ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। সাকিব চাইলেই এসে সাউথ আফ্রিকা সিরিজ খেলতে পারবে, সে ব্যাপারে তাকে কোঅপারেট করা হবে এবং রাষ্ট্র থেকেই কোঅপারেট করা হবে। ফলে সাকিব যদি কোনো অসুস্থতায় না পড়েন তাহলে সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে পারবেন। এবং এর মধ্যে আমরা দেখলাম যে কোয়াবের সেক্রেটারি দেবব্রত পাল, তিনি অলরেডি সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে সাকিবের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাকে মানে অহেতুক কোনো হয়রানি যেন না করা হয়, এবং মানসিক শান্তি, কারণ এই ধরনের খেলোয়াড়ের মানসিক শান্তি থাকা খুব জরুরি, ফলে তার মানসিক শান্তিও যেন সরকার নিশ্চিত করে। অর্থাৎ কি না, যে তাকে অ্যাসিওর করে যে তুমি গিল্টি প্রুভ না হওয়া পর্যন্ত কোনো বিপদে পড়বা না। হ্যাঁ, সাকিবের নামে কোনো মামলা যদি মেরিট থাকে,
এবং সেটাতে যদি রায় হয়ে যায় বা সেই মামলায় যদি কর্তৃপক্ষ মনে করে যে সাকিবকে গ্রেপ্তার করা দরকার, তখন তো রাষ্ট্র চাইলেও আটকাতে পারবে না। কিন্তু সেরকম কোনো পরিস্থিতি এখনো ঘটে নাই। এখনো পর্যন্ত মনে হচ্ছে সাকিব নিরাপদে দেশে এসে সিরিজ খেলতে পারবেন। ফলে বাকি বলটা এখন সাকিবের কোর্টে, যে সাকিব এরকম একটা অবস্থায় দেশে আসবেন কিনা, এসে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা খেলবেন কিনা। দেখেন সাকিবেরও এখানে বিবেচনা করার দু একটা পয়েন্ট থাকবে, যে শত কিছুর পরেও তার বিব্রতকর পরিস্থিতিটা তো সরকার পুরোপুরি ঠেকাতে পারবে না। তাকে হয়তো মানে যেটা সর্বোচ্চ আমরা কল্পনা করতে পারি যে তাকে হয়তো একটা স্কট দিয়ে রাখবে, একটা আপনার কি বলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখবে। কিন্তু সেটাই তো শেষ কথা না। মাঠে যখন খেলবে তখন গ্যালারি থেকে নানা রকম আওয়াজ হবে, সে যখন নামবে উঠবে মাঠে প্যাভিলিয়ন থেকে তখন নানা রকম চিৎকার চেঁচামেচি হবে, বিভিন্ন আওয়াজ হবে, এগুলো তো তাকে সহ্য করতে হবে। ও ফলে সাকিবকে ডিসিশন নিতে হবে যে সে এই পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার মাটিতে খেলতে পারবে কিনা। একই সঙ্গে এটাও সত্যি যে সাকিবের আঙ্গুলের যে অবস্থা, সেই অবস্থাটা তাকে সাউথ আফ্রিকা সিরিজ খেলার জন্য পারমিট করবে কি না। হ্যাঁ, হঠাৎ করে সাকিবের আঙ্গুলের ব্যাপারটাও আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রথমে তো এই যে চেন্নাই টেস্টে সাকিব কম বল করা এবং বাজে কন্ট্রোলের বল করা নিয়ে গুজব রটে গেছিল যে সাকিব সদ্যই হাতে অপারেশন করেছেন বলে বল করতে পারতেছেন না। কিন্তু সেই আজগুবি যুক্তি আমরা অলরেডি খণ্ডন করছি, এটা নিয়ে পরিষ্কার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো সেটা আসলে কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কালকে হান্নান ভাই একটা ব্রিফ করছেন চেন্নাইতে বসে। আজকে আপনারা যখন এই কন্টেন্ট দেখছেন তখন বাংলাদেশ দল কানপুরে পৌঁছে যাওয়ার কথা। তো হান্নান ভাই ওই ব্রিফে পরিস্থিতিটা ব্যাখ্যা করছেন যে সাকিবের আসলে আঙুলে কি হয়েছিল। মুর আলী কার্তিক কী বলছে কমেন্ট্রি বক্সে ওটা জাস্ট ভুলে যান, ওই অপারেশন হয়েছে অমুক তমুক ওগুলো ভুলে যাওয়ার কথা। সাকিবের যেটা হয়েছে, সাকিব মাঠে নামার পরে এবং প্রথম বল করার আগের মধ্যে কোনো এক সময় সাকিব ওই আঙুলটায় নতুন করে ব্যথা টের পায়, যেটা ম্যাচের আগে ছিল না। যখন তাকে ফিজিও, প্রত্যেক খেলোয়াড়কে কিন্তু ফিজিওর কাছ থেকে শতভাগ ক্লিয়ারেন্স নিয়ে ম্যাচ খেলতে হয়, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। কোনো খেলোয়াড় সম্পর্কে যদি ফিজিওর সন্দেহ থাকে তাহলে ওই খেলোয়াড়কে একাদশে রাখা হয় না। সাকিবও যথারীতি ফিজিওর কাছ থেকে সেই সার্টিফিকেট পাইছে যে সে শতভাগ ফিট আছে, তার আঙ্গুল মাথা কোথাও কোনো সমস্যা নেই, চোখ কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু খেলতে নামার পরে তার ওখানে একটু হালকা হালকা পেইন শুরু হয়েছে এবং সবচেয়ে যেটা গুরুতর হয়েছে সেটা হচ্ছে ওই যে আগের দিন বলতেছিলাম যে ওই অপারেশনের পর থেকে সাকিব মাঝে মাঝে এই স্পিনিং ফিঙ্গারটায় অবশ হয়ে যায়, মানে অনুভূতি পায় না, বল অনুভব করতে পারে না, সেই জিনিসটা হচ্ছিল। সেইটা হয়তো সে ক্যাপ্টেনের সঙ্গে কমিউনিকেট করছে বলে তার বল অনেক দেরিতে 52 ওভারের পরে গিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সাকিব ওইটা অনুভূতিটা না ফিরে পাচ্ছিল। মোটামুটি বল করতেও পারতেছিল, কিন্তু দেখা যাচ্ছিল যে কন্ট্রোল করতে পারতেছে না, তার মানে আঙ্গুলটা ঠিক মতো বিহেভ করতেছে না। এর মধ্যে ওই যে আপনার মানে বাজে বাগধারা তো বলা যাবে না, কারণ কন্টেন্ট বানাচ্ছি, তো মানে ওই যে বোঝার উপর শাকের আটি, এইটা হয়ে আসছে আর কি। না, মরার উপর খাড়ার গা বললে বোধহয় ভালো শোনায়, যে মরার উপর খাড়ার গা হয়ে আসছে। ব্যাটিং করার সময় সাকিবের ঠিক ওই স্পিনিং ফিঙ্গারে বল লাগছে। এর ফলে সাকিব যেটা হয়েছে, পরের ইনিংসে তার বোলিং করাটা আরও কঠিন হয়ে গেছে। এরকম অবস্থায় সাকিব কোনো ক্রমে ম্যাচ শেষ করছেন। এখন বিবেচনা হচ্ছে যে সাকিব নেক্সট ম্যাচ খেলতে পারবেন কিনা। কথা হচ্ছে যে সাকিব মাঝখানে রেস্ট পাচ্ছেন, একটা দিন বেশি রেস্ট পাচ্ছেন, কারণ ওখানে আমরা একদিন আগে ম্যাচ হেরে গেছি, ফলে সাকিব একটা দিন বেশি রেস্ট পাচ্ছেন। গতকালকে সাকিব পুরো রেস্টে ছিলেন, আজকেও ট্রাভেল সহ রেস্ট, মানে দুদিন একদম সলিড রেস্ট। এরপরে সাকিবকে ফিজিও দেখবে, এই 2 দিন পরে গিয়ে সাকিবকে ফিজিও দেখবে এবং সাকিব নিজে তার এক্সপিরিয়েন্স ফিজিওর সঙ্গে শেয়ার করবে যে সে কি ওই আঙ্গুল দিয়ে আদৌ বল করতে পারবে। যদি পারে তাহলে তো আর কোনো কথা নেই, তাহলে সে কানপুর টেস্ট খেলবে। এটা হচ্ছে খুব মানে কেতাবি কথা, এটা হান্নান ভাই বলছে যে এই হচ্ছে ডিসিশন। কিন্তু মানে আমাদের তো এখনও টুকটাক কিছু ওই যে সূত্র বেঁচে আছে, তো তারা আমাদেরকে যেটা নিশ্চিত করছে যে সাকিবের পক্ষে বোলিং করা সম্ভব না কানপুর টেস্টে। সাকিবের যেহেতু ওই আঙুলটার হিস্ট্রি তো আপনারা জানেন, সেই 2018 সালে প্রথম আঙুলটা ফ্র্যাকচার হয়েছিল, তারপর দেশে ঠিকমতো ট্রিটমেন্ট না হয় আঙুলটা পচন ধরে গেছিলো, তারপরে ওই আঙুলটা সিভিয়ার অপারেশন করাতে হয়েছিল, ওই আঙুলটা আদৌ কেটে ফেলতে হবে এরকম একটা পরিস্থিতি হয়েছিল।
সেই থেকে 2023 পর্যন্ত ওর ওই আঙ্গুলে অন্তত 3বার ফ্র্যাকচার হয়েছে। দেখেন, এটা শুনে খুব অবাক হবেন না, কারণ পৃথিবী জুড়ে ফিঙ্গার স্পিনারদের স্পিনিং ফিঙ্গারে ইনজুরিটা খুব কমন ব্যাপার। এইটা হয় আপনার যখন কোথাও ব্যথা লাগবে, পায়ের যে আঙ্গুলটায় ব্যথা লাগবে, হাঁটতে গেলে দেখবেন ওই আঙ্গুলটাই হোঁচট খাচ্ছেন। এটা ওই মার্ফিস লর মতো একটা ব্যাপার। আর এছাড়া ওদের ফিঙ্গার স্পিনারটা যেহেতু সবচেয়ে বেশি এক্সপোজড থাকে, ফলে ওই স্পিন ওই আঙ্গুলে বেশি ইনজুরি হয়। আবার ওই আঙ্গুলটার ইউজও সবচেয়ে বেশি, ফলে ওই আঙ্গুলে ইনজুরি বেশি হয়। এটাতে খুব অবাক হওয়ার কোনো কারণ নেই যে সাকিবের ওই এক আঙ্গুলেই কেন বারবার ফ্র্যাকচার হচ্ছে, এটাই হয়। তো সাকিব বারবার ওখানে ফ্র্যাকচার হচ্ছে। এর মধ্যে সাকিবের একটা অপারেশন করানোর দরকার ছিল, কিন্তু সাকিব টানা শিডিউলের কারণে কখনোই সেই অপারেশনটা করায় উঠতে পারে না। এখন যেটা হচ্ছিল এর আগে কম যে মাঝে মাঝে ওই আঙ্গুলটা অবশ হয়ে যাচ্ছিল, বলকে পিক করতে পারতেছিল না, মানে বল টের পাচ্ছিল না যে বলকে সিমে ধরে আসি না পেটে ধরে আসি। এখন এর পরে আবার ওই ম্যাচেই ওই আঙ্গুলে আবার বল লাগছে, ফ্র্যাকচার ঠিক হয় নাই, কিন্তু আঙ্গুলটার অবস্থা একদম ছাতা কলা অবস্থা। মানে ওই আঙ্গুল দিয়ে বোলিং করা আগামী টেস্টে কোনোভাবেই সম্ভব না। অন্তত আমাদের কিছু সোর্স আমাদেরকে এইরকমভাবে জানাইছে যে ওই আঙ্গুল দিয়ে সাকিব কানপুরে বল করতে পারবে না। চেন্নাইতে তবু ঠেকার কাজ চালাইছে, কানপুরে পারবে না। এখন তাহলে কি হবে? এখন খুব গুরুতর একটা জায়গায় দাঁড়ায় আছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এখানে এইটুকু বলার আগে আমি সঞ্জয় মাঞ্জরেকারের একটা কথা বলতে চাই। সঞ্জয় মাঞ্জরেকার প্রতিদিন কিক ইনফোতে এই সিরিজ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন। আজকে সাকিবরে নিয়ে কথা বলছেন, সেখানে মাঞ্জরেকার বলছেন যে সাকিবের বহুদিন পরে ব্যাটে কনফিডেন্সটা দেখতে পাচ্ছি, যেটা দীর্ঘদিন ধরে সাকিবের ব্যাটে দেখতে পাচ্ছিলাম না। সেটা যেভাবেই হোক, স্টাফ কামড়ায় ধরে হোক, হেড পজিশন ঠিক করে হোক, সাকিব ব্যাটে কনফিডেন্সটা ফিরে পাইছে বলে মনে হচ্ছে। 2 ইনিংসে রান বড় করতে পারেনি, বাট হি ওয়াজ বিউটিফুল। এই সাকিবকে দরকার, এই সাকিব যদি একটু দায়িত্ব নিয়ে খেলে তাহলে বড় ইনিংস খেলতে পারবে। দেখেন, এই কথাটা বললাম এই কারণে যে আমরা যাতে পার্সিয়ালিটি না করি, ওই স্বজনপ্রীতি না করি, সেজন্য সঞ্জয়ের একটা উদ্ধৃতি এখানে শোনায় দিলাম। হান্নান ভাই এখানে কালকে অফিসিয়ালি যেটা বলছে যে সাকিব শুধু ব্যাটসম্যান হিসাবেও খেলতে পারে, যেহেতু হান্নান ভাই একই কথা বলছে, যেহেতু ওর ব্যাটিং ইম্প্রুভমেন্ট দেখা গেছে। আর ব্যাটসম্যান হিসাবে সাকিবের গুরুত্ব তো আমাদের কাছে অপরিসীম। আমরা জানি সাকিব কি পারে। সাকিব চাইলে শুধু ব্যাটসম্যান হিসেবেই বাংলাদেশ দলে অনেকদিন খেলে যাওয়ার যোগ্যতা রাখে। সেখানে ফর্ম ছিল না, ফর্মটা ফিরে আসতে বোঝা যাচ্ছে। এখন সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলানো যেতে পারে। কথা হচ্ছে যে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলালে একটা ক্রাইসিস আছে, আমাদের বোলার শর্ট হয়ে যাবে। আমাদের তখন অফিসিয়ালি 4 বোলার নিয়ে খেলতে হবে, আর তা না হলে মিরাজকে ড্রপ করতে হবে। মিরাজের মতো ইনফর্ম অলরাউন্ডারে তো আপনি ড্রপ করতে পারবেন না, তাহলে 4 বোলার নিয়ে একটা টেস্ট খেলা সম্ভব না। মানে 3 পেসার 1 স্পিনার, এটা তো হইতে পারে না। আবার আপনি ধরে নিলাম যে না, 3 পেসার খেলাইলেন না, আপনি নাহিদ রানারে ড্রপ করে তাইজুলরে খেলাইলেন, 2 পেসার 2 স্পিনার, তাও একটা পুরোপুরি টেস্ট কানপুরের মতো কন্ডিশনে। এটা তো 4 বোলার নিয়ে আপনি খেলতে পারবেন না, কখনো খেলতে পারবেন না। আপনার বোলাররা টায়ার্ড হয়ে যাবে, ইনিংস লম্বা হইলে শেষ দিকে আপনার বোলাররা যাচ্ছে তাই করা শুরু করবে। 5th বোলার লাগবেই। ইভেন আমি মনে করি চেন্নাই কানপুরের মতো কন্ডিশনে মুমিনুলেরও বল করা উচিত, 6th বোলারও ইউজ করা উচিত। সেক্ষেত্রে সমাধানটা কি? সেক্ষেত্রে সমাধান হচ্ছে খুব রূঢ় হয়ে শান্ত ওই দিন বলছেন যে সাকিবকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠায় উনি বলছেন যে খুব সাহসের কথা বলছেন, মাশাল্লাহ। তো আমিও মনে করি এটা খুব সাহসের সিদ্ধান্ত, খুব সাহস করেই নিতে হবে সিদ্ধান্তটা, একদম বুক চেপে। সেটা হচ্ছে সাকিবকে এই ম্যাচে রেস্ট দিতে হবে, ড্রপ করতে হবে। কথা আমি সাকিব সম্পর্কে বলার সাহস এখনও অর্জন করতে পারিনি, যেদিন পারবো বলবো। কিন্তু সাকিবকে আপাতত এই টেস্টে বিশ্রাম দিতে হবে। আর সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর পক্ষে আমি আসি, সেটা ঝুঁকি নেওয়া যেতে পারে যদি আমাদের সত্যি 5টা বোলার থাকতো। সাকিবকে ব্যাটসম্যান হিসেবে খেলালে আমরা 4 বোলার নিয়ে খেলতে হবে, এটা আমাদের বিরাট একটা ক্রাইসিস হয়ে যাবে। আমরা এই টেস্টে তাহলে একদম লেজে গোপরে করে ফেলবো। ফলে আমাদেরকে যেটা করতে হবে, কষ্টের সঙ্গে সাকিবকে রেস্ট দিয়ে আর ওর ওই আঙুলটাকে হিল হওয়ারও টাইম দিতে হবে। এরপরে সাউথ আফ্রিকা খেলবে বাংলাদেশের মাটিতে, তখন তো সাকিব ছাড়া কোনো বিকল্পই নাই। বাংলাদেশের মাটিতে তো সাকিবকে লাগবে। যদি না সাকিব বাংলাদেশে আসা অ্যাভয়েড করতে চায়, তাহলে সাকিবকে তো বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টেই লাগবে। ফলে ওকে সুস্থ হওয়ার টাইম দিতে হবে। ওকে বরং এখান থেকে ওয়ালাইকুম আসসালাম বলে বলেন যে আপনি আমেরিকায় যেয়ে বিশ্রাম নেন, বা আপনি যদি চান ঢাকায় যেয়ে বিশ্রাম নেন, আপাতত কানপুরে আপনার খেলারই দরকার নেই।
ও বিশ্রামে থাকুক, সেই জায়গায় তাইজুলরে ঢুকান। আমি জানি না এক্সাক্ট কানপুরের উইকেট কি আচরণ করবে, পরস্পর বিরোধী নানা রকম খবর দেখতে পাচ্ছি। কেউ বলতেছে সবুজ উইকেট হবে, কেউ বলতেছে ক্লাসিক কানপুরের টার্নার উইকেট হবে, নানা রকম খবর দেখতেছি। এখন যদি টার্নার হয়, ক্লাসিক টার্নার হয়, তাহলে তাইজুল খুব ভালো করবে। যদি সবুজ উইকেট হয় তাহলে আমরা 3 পেসার, হয়তো 3 পেসার 2 স্পিনার এই ফরম্যাটে গেলে হয়তো নাইমরেও নামাতে পারি। মানে ঠিক ফরমেশনটা কি হবে এই মুহূর্তে বলা কঠিন, যতক্ষণ না আমাদের টিম কানপুরে গিয়ে কিছু কথাবার্তা না বলতেছে। কারণ আমি তো আর কানপুরে টিমের সঙ্গে যাওয়ার সুযোগ নেই, বা দু একজন সাংবাদিকের সঙ্গে একটু মোবাইলে কথা বলে ধারণা পেলাম যে আসলে উইকেটটা কেমন হইতে যাচ্ছে। তখন 11 নিয়ে ধারণা দেওয়া যাবে যে সাকিবের বদলে কারে খেলানো উচিত, নাইম রে নাকি তাইজুল রে। আবার এমনও হতে পারে, দেখেন এই পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন, যদি কানপুর সত্যি সত্যি সবুজ উইকেট অফার করে তাহলে তাইজুল নাইম দুজনকেই বাদ দিয়ে সাকিবের বদলে খেলাতে হবে খালেদকে, 4 পেসার খেলায় দেওয়া যেতে পারে। ইটস ডিপেন্ডস। যদিও সঞ্জয় বলতেছে 2 পেসারের উপরেই খেলানো উচিত না, কানপুরের উইকেট তার ধারণা যেরকম হবে ক্লাসিক কানপুর উইকেট হবে, ওইখানে খেলবে আসলে 2 পেসার এবং তার মধ্যে 3 স্পিনার খেলানো উচিত। যাই হোক, 3 স্পিনার খেলানোর মতো অবস্থা এই মুহূর্তে আমাদের নাই, এটা অসম্ভব চিন্তা, তাহলে আবার ব্যাটিং একদম ছোট হয়ে যাবে। তো যাই হোক, এসব আলোচনা গেল। সবশেষে আরেকটা ফুটনোট দিতে চাই যে সাকিবকে যতই আমরা বলি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাবো, সেখানে একটা মেডিকেল সমস্যাও কিন্তু আছে। সমস্যাটা হচ্ছে সাকিবের যেটা স্পিনিং ফিঙ্গার, ওটা কিন্তু সাকিবের টপ হ্যান্ড ব্যাটিংয়ের। তো আপনি স্পিনিং ফিঙ্গার মানে হচ্ছে মেইন ফিঙ্গার, যেটাতে ব্যাটিংয়ের সময় আবার টপ হ্যান্ড না, সরি, ওইটা হচ্ছে ওর বটম হ্যান্ড। তো বটম হ্যান্ড যদি আপনি ঠিক মতো ইউজ করতে না পারেন তাহলে আপনি ব্যাটিংও ভালো করতে পারবেন না। প্রত্যেকটা বল এসে ব্যাটে লাগবে আর আপনার আঙ্গুল ব্যথা করে উঠবে, আপনি তো পেইন কিলার নিয়ে খেলতে পারবেন না, কতক্ষণ খেলবেন পেইন কিলার নিয়ে। ফলে সে আসলে ব্যাটিংয়েও খুব একটা সার্ভিস দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। যে আমরা ভাবতেছি যে সাকিবরে ব্যাটসম্যান হিসেবে খেলাবো, সেটাও আসলে পসিবল হবে না। কারণ সাকিবের ওই স্পিনিং ফিঙ্গারে যদি ওরকম পেইন থেকে থাকে, ওরকম সিভিয়ার ব্লো লেগে থাকে ওই আঙ্গুলটায়, তাহলে এটা শুধু অবশ্যই আছে তাই না, এটা খুব পেইন হচ্ছে এবং আমার ধারণা স্যালোয়িংও হচ্ছে। আঙ্গুলটা দেখতে পারলে বোঝা যেত, আমার ধারণা এটাতে স্যালোয়িংও হচ্ছে। এই অবস্থায় সাকিব ব্যাটও করতে পারবে না। ফলে সাকিবকে ড্রপ করা ছাড়া, ড্রপ না আবারও বলি বিশ্রাম দেওয়া ছাড়া এই মুহূর্তে ম্যানেজমেন্টের হাতে কিছু করার আছে বলে মনে হয় না। ফলে মানে সবার একটু কষ্ট করে একটা সিদ্ধান্ত নিতে হবে, সাকিবকে এই ম্যাচে ড্রপ করতে হবে। তারপরে বাকিটা ভবিষ্যতের হাতে ছাড়া যাক, সাকিব দেশে ফিরবেন কিনা, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবেন কিনা, এবং একবার শিরে সংক্রান্তি কানপুর টেস্টের একাদশ কী হবে, এগুলো একটু সময়ের হাতে ছাড়া যাক। আপাতত এইটুক মোটামুটি নিশ্চিত বলা যায় সাকিবের পক্ষে কানপুর টেস্টই আসলে খেলা সম্ভব হচ্ছে না। আর সবাই ভালো থাকবেন, কানপুর টেস্টের জন্য ভালো কিছু যেন হয় সেই প্রার্থনা থাক, সাকিব না খেললেও যেন দল ভালো করে। সবাইকে শুভেচ্ছা।